আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সকাল 11টায় শুরু হওয়া বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের নিয়ে ডাকা জরুরি সভায় অনলাইনে যুক্ত হয়ে পদত্যাগ করেন তিনি। এর ফলে বিসিবি থেকে শেষ হলো পাপন অধ্যায়। জরুরি বৈঠকে উপস্থিত আছেন আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, মাহবুব আনাম, ফাহিম সিনহা সহ বোর্ডের 8 জন পরিচালক। তবে অনেকেই অনুপস্থিত আছেন। এর আগে বিসিবি থেকে পদত্যাগ করেন আরেক পরিচালক জালাল ইউনুস। আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনার বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। সো এই জন্য আমার মনে এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে। দর্শক, এখন সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী নাজমুল সাকিব, আমরা সরাসরি চলে যাব তার কাছে। সাকিব, মিটিং এ কে কে উপস্থিত হয়েছেন জানাবেন, আর এর সাথে জানতে চাইব যে পাপনের পদত্যাগের প্রক্রিয়াটা আসলে কেমন ছিল, আর বোর্ডের পরবর্তী সভাপতি কে হচ্ছেন, কিছু জানতে পেরেছেন কিনা এই বিষয়ে জানাবেন। মাহবুবা, ইতিমধ্যে কিন্তু বোর্ড সভা ছিল, সেটা শেষ হয়ে গিয়েছে। আমরা দেখেছি যে আস্তে ধীরে ধীরে বিসিবির যে বোর্ড কর্মকর্তারা ছিলেন তারা একে একে বের হয়ে গিয়েছেন। যে মিটিংটা ছিল সেটা গুঞ্জন চলছিল অনেকদিন ধরে যে বিসিবির পরবর্তী সভাপতি কে হচ্ছে। নাজমুল হাসান পাপন পদত্যাগ যদি করে থাকেন, করবেন, আনঅফিসিয়ালি উনি বিষয়ের আগে জানিয়েছেন উনি পদত্যাগ করবেন। আজ অফিসিয়ালি সেই বিষয়টাই তিনি কনফার্ম করেছেন। মেইলের মাধ্যমে আসলে তিনি তার পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। তিনি উপস্থিত হতে পারেননি, তিনি অনলাইনে যুক্ত ছিলেন। বিসিবি তার পদত্যাগের পর যে বিষয়টা ছিল সভাপতি কে হচ্ছে বিসিবি, সেটা অনেকের মুখে মুখেই ছিল এবং অনেকটা জানাই ছিল যে বিসিবির পরবর্তী সভাপতি কে হচ্ছে। সেই জায়গাটায় সেই গুঞ্জনটাই কিন্তু আসলে বাস্তব হয়েছে। ফারুক আহমেদ, যিনি বিসিবির সাবেক নির্বাচক ছিলেন, তিনি কিন্তু আসলে এখন বিসিবির পরিচালক বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং সেটা অফিসিয়ালি তারা ইতিমধ্যে তিনি নিজেই জানিয়েছেন। বিসিবির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তো আরেকটা বিষয় আপনি যেটা জানতে চাচ্ছিলেন, আসলে সভায় কারা ছিলেন, এই সভাতে আসলে বিসিবির 8 জন পরিচালক ছিলেন। আমরা যদি সহজ কথায় বলি যে দলীয় আওয়ামী লীগ সরকারের যারা সদস্য ছিলেন, নাঈম রহমান দুর্জয় সহ যারা ছিলেন, তারা আসলে এই সভায় ছিলেন না। তাদের বাহিরে বেশিরভাগ লোকে, মানে মোটামুটি অনেকেই ছিলেন, 8 জন ছিলেন। তাদের মধ্যে হচ্ছে ইফতেখার বিঠু, ফাহিম সিনহা, মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, সালাউদ্দিন চৌধুরী, কাজী এনাম, সাইফুল আলম স্বপন, তারা আসলে এই সভায় ছিলেন। বেশিক্ষণ আসলে বিসিবির যে সভাটি হচ্ছিল ক্রীড়া, সেটা কিন্তু বেশিক্ষণ হয়নি। 1 ঘন্টার ভিতরে সেটার ফলাফলটা আমরা জেনে গিয়েছি। বিসিবির পক্ষ থেকে আসলে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে প্রোটোকল অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয়ে কেউ কথা বলবেন না। ধন্যবাদ আপনাকে। রাজধানীর ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সকাল 10:30টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি 5/A এর 12 তলা একটি আবাসিক ভবনের 8ম তলায় আগুন লাগে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শক, আগুনের সর্বশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আগুনের সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর কোনো হতাহতের খবর আছে কিনা জানাবেন। মাহবুবা, আসলে আগুন কিন্তু একেবারে নির্বাপন হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো আগুনটি তারা নিয়ন্ত্রণ করেছেন এবং ভিতরে যে 3 জন ছিল সেই 3 জনকেও কিন্তু তারা বের করে এনেছেন। আমরা এখন যেই ভবনটি রয়েছে ঠিক তারই পাশের একটি বিল্ডিং, যেখান থেকে আসলে দেখানোর চেষ্টা করছি কোন ভবনটিতে আগুন লেগেছিল। এই বিল্ডিংটির আসলে 9 এবং 10 তলা, এই দুইটি ভবনে আসলে আগুনের সূত্রপাত।
9 তলা থেকে এবং সেখান থেকে 10 তলায় আগুনটি ছড়িয়ে যায় এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এবং তারা বলেছেন যে যেহেতু বাসার ভিতরে অনেক বেশি ডেকোরেশনের কাজ ছিল সেই কারণে কিন্তু আগুনটা নিভাতে তাদের একটু বেগ পেতে হয়েছে। এবং আমরা বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, এই বাসিন্দারা যেটি বলেছেন যে আসলে আগুনের যে বিষয়টি তারা আসলে শুরুতে অনেকে জানতেই পারেননি। খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটি যেহেতু 2টি ফ্লোরে ছড়িয়ে যায় তারা অনেক কষ্টের তারা এখান থেকে নেমে আসতে পেরেছেন এমনটি তারা বলেছেন। যেহেতু ধোঁয়াগুলো ছড়িয়ে যাচ্ছিল সিঁড়িগুলোতে, কেউ কেউ ছাদে গিয়ে অবস্থান নেন এবং সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে সেখান থেকে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি যেহেতু সেনাবাহিনী বিভিন্ন স্থানে টহল দিচ্ছে, সেনাবাহিনীর দলও কিন্তু এখানে ছিলেন, তারাও কিন্তু এই আগুনটি নির্বাপনে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এমনটি জানা হয়েছে। তবে আগুনের যে সূত্রপাত সেটি কীভাবে হচ্ছে এখনও তারা জানাতে পারেননি। তারা আশঙ্কা করছেন হয়তোবা এসি বা শর্ট সার্কিটের মাধ্যমে এটির হতে পারে। যেহেতু কেবল আগুন নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখন ডাম্পিংয়ের কাজ তারা করছেন, পরবর্তীতে তারা দেখবেন যে আসলে কিভাবে আগুনটি লেগেছিল, সূত্রপাত কোথায় থেকে হয়েছিল সেটি দেখার পরে হয়তোবা তারা পরবর্তীতে জানাবেন যে আগুনের সূত্রপাত কি। সব মিলিয়ে বলা চলে কোনো ধরনের কিন্তু এখানে আহত বা নিহতের কোনো ঘটনা নেই, সবাই নিরাপদেই আছেন এই ফ্ল্যাটের বাসিন্দারা। তো এই ছিল আমার কাছে ধানমন্ডির আগুনের সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বাড়ছে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভোর 6টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে বিপদসীমার 88 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ও হাওর এলাকার নিম্নাঞ্চলের মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ভারী বৃষ্টিতে নোয়াখালীর বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী মানবেতর দিন কাটছে 20 লাখ মানুষের। এদিকে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে উপজেলা দুটির অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক, বন্ধ রয়েছে যান চলাচল। টানা বৃষ্টি ও উজানের ঢলে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 17টি ভাঙন অংশ দিয়ে পানি ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন লাখের বেশি মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। দর্শক, এ বিষয়ে ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আজাদ মালদার। তো এখানে এই যে আমি পরশুরাম এই বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের যে পোর্ট কানেক্টিং রোড বলা চলে, এই রোডের উপরে এখন দাঁড়িয়ে আছি। এখানে দেখতেছেন আপনারা যে 1 হাঁটু পানি, আসলে এই যে কোথাও কোথাও কোমর পর্যন্ত গড়িয়েছে। এর একমাত্র কারণ হলো গত 3 দিন পর্যন্ত পরশুরাম, বিলোনিয়া এবং আপনার এই যে সিতুলিয়া, এই ফুলগাজী, এই বিভিন্ন স্থানে যে প্রায় নদী বাঙ্গন এলাকা দেখা দিয়েছে এবং বাঁধ যে বাঙ্গন দেখা দেওয়ার ফলে প্রায় এখানে প্রায় 75টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এই যে এখানে গত 3 দিন থেকে এই যে পোর্ট কানেক্টিং রোডে যে জনগণের জন্য লক্ষ লক্ষ লোকের যে চলাচল, এই চলাচল বন্ধ হয়ে গেছে। এখানে এই যে একটি মহাসড়কে, আঞ্চলিক মহাসড়কে যদি 1 হাঁটু 1 কোমর পর্যন্ত পানি গড়ায়, তাহলে বুঝতে পারেন যে আপনারা যে লোকালয়ে কতটুকু পানি ঢুকেছে এবং প্রবেশ করেছে। লোকালয়ের মানুষ কি কত কষ্টে আছে, তাদের যে দুঃখের কথা, কষ্টের কথা যেন দেখার এবং শোনার মতো যেন কেউ নেই। এতক্ষণ ফেনীর বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আজাদ মালদার। দর্শক, রাজধানী জুড়ে বিভিন্ন নামে বেনামে সংগঠন নানা দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয় তীব্র যানজট দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে ছুটে চলা মানুষ। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার, সার্ক ফোয়ারা মোড়ও বন্ধ রাখা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ফারাবি, দাবি দেওয়ার বিষয়গুলো আসলে কি, আর যানজট নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা, জানাবেন। হাবিবা, আপনি দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আসলে যেতে পারছে না, এখানে যানজট তৈরি হয়েছে। পুরো ঢাকা শহরের চিত্রটা কিন্তু আজকে একই রকম। কোথাও কোনো ধরনের গাড়ি 1 কিলোমিটার জায়গায় যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে। বিভিন্ন সংগঠন আসলে গত 5-6 দিন ধরে আমরা দেখে আসছি যে বিভিন্ন সরকারি দপ্তরের আউটসোর্সিং কর্মচারীরা, বিভিন্ন দপ্তরের কর্মচারীরা, এমনকি বিভিন্ন বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে সেখানেও কিন্তু আসলে আমরা দেখতেছি যে তারা আন্দোলনে নামছে। আজ বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে ম্যানেজিং কমিটির যে ইনচার্জ রয়েছেন তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন এবং এই বিষয়টাকে কিন্তু আসলে কেন্দ্র করে পুরো সড়কটা আজকে পুরো ঢাকা শহর অচল করে দেওয়া হয়েছে।
অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে, নগরবাসী বলছেন যে আসলে যে সরকারটা নতুন মাত্র গঠিত হয়েছে, এখনই যদি তাদের কাছে এত কিছু প্রত্যাশা থাকে এবং এখনই শহরটাকে অচল করে দেওয়া হয়, তাহলে আসলে জনজীবনে ব্যাপক দুর্ভোগ তাদের পোহাতে হচ্ছে গত 4-5 দিনের। এবং তারা আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষদের প্রতি, তারা যেন আসলে এই মুহূর্তটা অন্ততপক্ষে সরকারকে সহযোগিতা করেন এবং বিভিন্ন যে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন সেই আন্দোলনগুলো নিয়ে মাঠ পর্যায়ে আসার আগে অফিসিয়ালি বিভিন্ন দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম যেন শেষ করে। এবং তারা চাইলে স্মারকলিপি দিতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন এবং সংবাদ সম্মেলন করতে পারেন, কিন্তু জনদুর্ভোগ তৈরি করে এমন আন্দোলন থেকে আপাতত বিরত থাকার জন্য নগরবাসী কিন্তু বলছেন। বাবুবা, এই ছিল রাজধানীর কারণবাজার থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। মধ্যরাতে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বনানীর রাজনৈতিক কার্যালয়ে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও র্যাবের সঙ্গে অভিযানে সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। তবে কোন বাহিনীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি। রাত 2টায় অভিযান শুরু হয়। বিপুল পরিমাণ অবৈধ অর্থ উদ্ধারে অভিযানের কথা শোনা গেলেও সকাল পর্যন্ত অভিযানের বিষয়ে কোনো তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি। এমনকি অভিযান চলাকালে সেই কার্যালয়ে কোনো গণমাধ্যম কর্মীকে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তারা অভিযান চালাতে ব্যাপক গড়িমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে, কার অথরিটি, কার এখতিয়ার। এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ঠেলাঠেলি করার মধ্যে আপনার সেই 12:30 থেকে 2:30 পর্যন্ত 3:30 পর্যন্ত চলছে। তাহলে 12:30 থেকে 2:30 পর্যন্ত প্রায় 3 ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে। তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজনকে দেখিয়ে দিচ্ছেন। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের নির্দেশে হত্যা সহিংসতা চালানোর দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ভাবনা জানতে চাইলে মুখপাত্র ডুজারিক বলেন, সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য শুরু থেকে জবাবদিহির কথা বলেছে জাতিসংঘ। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থে একসাথে কাজ করার বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দপ্তরটি বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক থাকায় দেশটির অন্তর্বর্তী সরকারের সাথে কাজের প্রতীক্ষায় আছেন তারা। সাম্প্রতিক আন্দোলনে যারা আহত হয়েছেন সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে আহতদের চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে এসে কথা বলেন তিনি আরও বলেন, আহতদের উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। হাসপাতালটিতে বিজিবির 19 সদস্য ও শিক্ষার্থী সহ 22 জন চিকিৎসাধীন আছেন। খেলার খবর। ভারী বৃষ্টিপাতের কারণে মাঠ ভেজা থাকায় এখনো শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্টের প্রথম দিনের খেলা। প্রতিকূল আবহাওয়ার কারণে এখনো টস করতে পারেনি ম্যাচ অফিসিয়ালরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত 2 ম্যাচ সিরিজের অংশ এই সিরিজ। এই ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর সাদা পোশাকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। এর আগে 13 দেখায় 12টিতেই হেরেছে বাংলাদেশ। প্রাপ্তির খাতায় রয়েছে 1টি ড্র। ইতিহাস ভুলে রাওয়ালপিন্ডিতে নতুনভাবে শুরু করতে চায় শান্তর দল। তবে ঘরের মাঠে জয়ের ছন্দটা ধরে রাখার ব্যাপারে আশাবাদী স্বাগতিক পাকিস্তান। মধ্যাহ্নের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।